ভাইয়া আমার নাম ইমন। হ্যাঁ ভাইয়া ভালো আছেন? এখানে 7 লাখ টাকা আছে ভাইয়া। হ্যাঁ 10 থাকার কথা ছিল, মানে একটু ক্রাইসিস মানে বুঝেন না, ব্যাংকও দিতে চায় না। 7 লাখ টাকা আছে। ভাইকে বলছেন কিছু? হ্যাঁ বলছি। সাতের কথা বলছেন? হ্যাঁ আমি বলছিলাম ওনাকে, কিন্তু 7 আছে আপাতত। আচ্ছা, মানে এটা ভাই জানতো যে সাত আছে কোনো? হ্যাঁ হ্যাঁ ভাইয়া আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাইয়া। হ্যাঁ ঠিক আছে। চাঁদা তুলে কিস্তিতে ভাগ যায় এনসিপিতে। গুলশানে চাঁদা তুলতে আসা এই ছেলের কারণে এনসিপির ইজ্জতের দফারফা হয়েছে। আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ নামের মতো তার চাঁদার পরিমাণও বিশাল, হাজার না লাখ না, সরাসরি কোটির ঘরে। ইতিহাস বলছে বাস্তবে কেউ ভণ্ড হলে ফেসবুকে সে ওলিয়া উলিয়া হয়। অনেকটা বিসিএস এর প্রশ্ন ফাঁসের সাথে জড়িত সেই আবেদ চাচার মতো। এই ছেলে বড় হয়ে আবেদ চাচা হতো। চাঁদা নিয়ে সে বিএনপিকে ফেসবুকে দিনরাত খোঁচাতো। জিআর সৈনিক, চাঁদা তুলে দৈনিক, এসব স্লোগান তার ফেসবুকে দেখা গেছে। বিএনপিতেও তো কবি সাহিত্যিকের অভাব নেই। তারা এখন বলছে চাঁদা তোলে গুলশানে, টাকা যায় রূপায়ণে। আসলে বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে এনসিপির অফিস। নাহিদ ইসলামের সঙ্গে ছবি তুলে সে লিখেছে, রোদ্দুর একসাথে যেতে চাই বহুদূর। তার বোঝা উচিত ছিল নাহিদের ওজন আগের চেয়ে অনেকটাই বেড়েছে। এই পেট নিয়ে বহুদূর যাওয়া সম্ভব না। আরেকটা ছবি দিয়ে লিখেছে, আমার ইমাম। এটা ঠিক লিখেছে। মিলাদ পড়ানো কিছু ইমাম নাহিদের মতোই স্বাস্থ্যবান হয়। নিজের সম্পর্কে সে লিখেছে, গবেষণা বলছে বাংলাদেশ থেকে মিসাইল ছুড়লে সেটা রাজধানী ঢাকা ক্রস করার আগেই কমপক্ষে 3 জায়গায় চাঁদা দিতে হবে। তবে গুণী এই ছেলের কারণে যদি তার লিডারকে ধরতে হয়, তাহলে পুরো বাংলাদেশ হয়তো রাজনীতিবিদ শূন্য হয়ে যাবে। বিএনপির লুৎফুজ্জামান বাবর থেকে শিবির নেতার সঙ্গেও তার ছবি আছে। আন্দালিব রহমান পার্থ, খান তালাত রাফি, হাসনাত আব্দুল্লাহ কারো সঙ্গে ছবি তুলতে বাকি রাখেনি। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও তার ছবি আছে। এখন স্বরাষ্ট্র উপদেষ্টাকে কে গ্রেফতার করবে? সে বঙ্গবন্ধুকেও ছাড়েনি। মুক্তিযুদ্ধ জাদুঘরে বঙ্গবন্ধুর সঙ্গে তার একাধিক সেলফি আছে। খোঁজ নিলে হয়তো দেখা যাবে ট্রাম্প, পুতিন ও মোদির সঙ্গেও সে ছবি তুলে রেখেছে। চাঁদাবাজি যদি ইন্টারন্যাশনালি হতো, তার কারণে দেশের নাম উজ্জ্বল করত। চাঁদাবাজিতে না পারলে ফটোগ্রাফিতে এই ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল। অবশ্য যে পরিমাণ আয় সে এতদিন করেছে, ভবিষ্যৎ নিয়ে কখনো চিন্তা করা লাগবে না। একজন পাতি নেতা হওয়ার সব ধরনের গুণ তার ভেতর আছে। চিকন শরীর, সরু গোফ, অল্প স্বল্প দাড়ি, গায়ে পাঞ্জাবি, যা একজন আদর্শ পাতি নেতা বা ছিচকে নেতার সঙ্গে মিলে যায়। প্রকৃতি নাকি কখনো শূন্যস্থান পছন্দ করে না। এজন্যই হয়তো বিএনপির চাঁদাবাজির জগতে এদের আবির্ভাব। বিএনপি যদি চাঁদাবাজির ম্যারাডোনা হয়, এরা এতদিনে মেসি হয়ে উঠেছে। বিএনপি চাইলে চাঁদাবাজির অভিজ্ঞতা বিক্রি করতে পারে, মানে চাঁদা নিয়ে কোর্স বানাতে পারে। আপনি এমন ঘটনা খুব কমই দেখবেন চাঁদাবাজি করতে গিয়ে বিএনপির কেউ ধরা পড়েছে, এতই তাদের অভিজ্ঞতা। তবে মাছ সব পাখি খায়, কিন্তু দোষ হয় শুধু মাছরাঙার। তেমনি চাঁদা সব দল নিলেও এতদিন শুধু বিএনপির দোষ হতো। সব দলই এখন চাঁদা খাওয়া শিখে গেছে। শুধু নাম বদলে ডোনেশন, ক্রাউড ফান্ডিং, হাদিয়া ইত্যাদি হয়েছে। বাংলাদেশের নাম বদলে ইউনাইটেড স্টেটস অফ চাঁদাল্যান্ড রাখা যায়। পাঠ্য বইতেও চাঁদার গুরুত্ব তুলে ধরার সময় এসেছে। সমাজবিজ্ঞান বইতে থাকবে মানব জীবনে চাঁদার গুরুত্ব, ধর্ম বইতে থাকবে হাদিয়ার ফজিলত, গণিত বইতে থাকবে পল্টনে 500 টাকা চাঁদা উঠলে 10% লন্ডনে পাঠালে কত টাকা অবশিষ্ট থাকে, অথবা গুলশানে 1 কোটি ডোনেশন নিয়ে 40% রূপায়ণে পাঠালে কত টাকা অবশিষ্ট থাকে। বাংলা বইতে চাঁদা নিয়ে কিছু রাখার দরকার নেই, কারণ অলরেডি আছে। রবীন্দ্রনাথ যে একজন চাঁদাবাজ, এ কথা অনেকে জানে না। বুঝেছ উপেন, এ জমি লইব কিনে, তার লেখা 2 বিঘা জমি কবিতায় চাঁদাবাজির আইডিয়া দেওয়া হয়েছে। বেঁচে থাকা অবস্থায় অনেক কবি সাহিত্যিক চাঁদার গুরুত্ব বুঝতে পারেননি। বুঝতে পারলে সুকান্ত ভট্টাচার্য ছাড়পত্র কবিতায় লিখত, শহরের নতুন চাঁদাবাজ, তাকে ছেড়ে দিতে হবে স্থান। হেলাল হাফিজ লিখত, এখন যৌবন যার, চাঁদা তোলার শ্রেষ্ঠ সময় তার। একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ পেশা হতে পারে এই চাঁদাবাজি। এআই সব স্কিল দখল করলেও চাঁদাবাজিতে সুবিধা করতে পারবে না। সুতরাং চলে আসুন নেতার পাশে, শুরু করুন চাঁদাবাজি। আমরা এনসিপি, চাঁদা খাই চুপি চুপি, জনগণের পরে টুপি, আমরা জামাত, আমরা বহুরূপী। ন্যাশনাল চাঁদা পার্টি, পাকিস্তান আমাদের ঘাঁটি, আমরা আর্মি লয়ে হাঁটি, অনলাইনে টেকা খুঁজি নিয়া পাটি, বিদেশি দোপা চাটি, ধরা খাইলেই আমরা জুলাই নিয়া করি কান্না কাটি। বানাইছি একটা চাঁদা কেন্দ্রীয় কমিটি, চাঁদা খাওয়ার মাস্টার প্ল্যান করি পার্টি। রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবি মামলার একটা ঘটনায় 5 জন বাসা থেকে 2,25,00,000 টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে পৃথক একটি মামলা কলাবাগান থানায় প্রক্রিয়াধীন রয়েছে। গত 6 মাসে আপনারা
যে আমাদের যে অপরাধ সূচক সেগুলো যদি আমরা পর্যালোচনা করি, জানুয়ারি 2025 থেকে জুন 2025 পর্যন্ত এই সময়ে ঢাকা মহানগরের 50টা থানায় 33টি ডাকাতি, 248টি ছিনতাই, 121টি খুন এবং 1068টি চুরির মামলা রেকর্ড করা হয়। এই হিসাবে যদি আমরা চিন্তা করি, গড়ে 20টির মতো এবং এই সংখ্যা ডাকাতির ক্ষেত্রে গড়ে 5টির মতো ঘটনা সংঘটিত হয়। গত 6 মাসের যে অপরাধ সূচক সেটা বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই এই সময়ে গড়ে 46টির মতো ছিনতাই মামলা রেকর্ড। আর একটা বিষয় যেটা অনেকেই আপনারা আমরা সেটা খুব গুরুত্ব দিয়ে দেখছি, আমাদের কাছে যখনই কোনো অভিযোগ আসে সেটা আমরা অবশ্যই মামলা হিসাবে রেকর্ড করি, সেটা হচ্ছে চাঁদাবাজি। গত 6 মাসের পরিসংখ্যান আমরা দেখছি ডিএমপিতে গড়ে প্রায় প্রতি মাসে 70টির মতো চাঁদাবাজির ঘটনা রেকর্ড করা হয়। এখানে চাঁদাবাজি শুধুমাত্র এককভাবে চাঁদাবাজি না, হয়তো থাকলে সেটাও কিন্তু চাঁদাবাজির। তো সার্বিকভাবে বলতে গেলে ডিএমপির বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা আমরা স্থিতিশীল আছে বলে মনে করি। এর বাইরে আমরা যে আমাদের নিয়মিত পুলিশি কার্যক্রম সেটা অব্যাহত রেখেছি। আমাদের দুটো বিষয় রয়েছে, একটা হচ্ছে অপরাধ প্রতিরোধে যে প্রিভেন্টিভ যে কার্যক্রমগুলো সেগুলো, এবং যেসব ঘটনা ঘটে যাচ্ছে সেগুলো আমরা দ্রুত সময়ের ভিতরে রহস্য উদ্ঘাটন করে সেটা ডিটেকশনের কাজ। আপনারা জেনে আনন্দিত হবেন, সাম্প্রতিক সময়ে যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সেগুলো রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি এবং যারা এইসব ঘটনার সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছে। তার একটা অন্যতম উদাহরণ হচ্ছে সম্প্রতি রাজধানীর যে হয়েছে এবং তার মধ্যে 9 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। এই ক্ষেত্রে এজাহার নামীয় এবং এজাহার বহির্ভূত গুরুত্বপূর্ণ আসামি যারা রয়েছে তাদেরকে আমরা গ্রেফতার করেছি। আর একটা বিষয় আমাদের নিয়মিত কার্যক্রম যেটা ট্রাফিক ব্যবস্থাপনা। ট্রাফিক ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা নিত্য নতুন কৌশল অবলম্বন করছি এবং বিভিন্ন স্থানে আমরা কিছু পরীক্ষামূলক ডাইভারশন দিচ্ছি এবং এসব ক্ষেত্রে দেখা যায় সেগুলো খুব ইতিবাচক ফলাফল নিয়ে আসছে। তথাপি কিছু মামলাও প্রতিদিন রুজু হয়। গত 24 ঘন্টায় এরকম 2845টি মামলা রুজু হয়েছে এবং এর মধ্যে 282 হয়েছে এবং 93টি গাড়ি রেকভার করা হয়েছে। আমরা প্রত্যাশা করি নগরবাসী তারা সড়ক পরিবহন আইন মেনে চলবেন এবং নগরের যে ট্রাফিক শৃঙ্খলা সেটা মেনটেন করার জন্য পুলিশকে যথাযথভাবে সহায়তা করেন। এখানে বিষয় আসছে 2,25,00,000 টাকার। এটা এই মামলায় যে গ্রেফতারকৃত রিয়াদ নামে একজন, আমরা অন্যান্য বিষয়গুলো তদন্ত করছি, এটা অব্যাহত আছে। জি, এটা খুব গুরুত্বপূর্ণ। আগেই যদি ইনফর্ম করতে হয় তো পরবর্তী অপরাধগুলো ঠেকানো যেত। আমরা বিষয়গুলো খতিয়ে দেখছি কি কারণে তারা চাঁদা দিয়েছিল বা এক্ষেত্রে তাদের কোনো দুর্বলতা আছে কিনা সে বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি। আমরা যে সম্ভাব্য কারণগুলো এবং এখানে যারা জড়িত ছিল তারা ব্যতীত আর অন্য কেউ আছে কিনা সেটাও আমরা তদন্ত করে দেখছি। আশা করি তদন্ত শেষে এগুলো বিস্তারিত জানা সম্ভব হবে। এখন আমরা বুলেটের মাধ্যমেও যেতে পারি, ব্যালটের মাধ্যমে যেতে পারি, কিন্তু দুই রাস্তা যখন খোলা থাকবে তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসুল অনুযায়ী আপনাকে যেতে হবে ব্যালটের মাধ্যমে। We don't shoot at the civilian. It's not in our culture. We wanted that things should happen very peacefully, the peaceful transition, less of bloodshed, less of chaos and confusion. Direct!
আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি চেষ্টা কিন্তু তারা করে যাচ্ছেন। আর কেউ আছে যারা আপাতত আপু, আপনার আসার কথা ছিল 2টার দিকে। আমি আপনাকে 2টার দিকের জন্য আসতে বলছি। আমার 3টায় মিটিং। আমি আপনার সাথে সর্বোচ্চ 2:30 পর্যন্ত হয়তো সময় লাগবে। তারপর আমি 2:30টায় বের হয়ে যাবো, আমার 3টার মিটিংয়ে চলে আসবো। আমি তো 2:30 পর্যন্ত অপেক্ষা করছি, ইভেন 2:45 পর্যন্ত অপেক্ষা করছি। তারপরে 2:45 বের হয়েছে, আমার 3টার দিকে মিটিংয়ে চলে আসছি। এখন আপনি আসছেন 3:30টার পরে, এই 3:45টার দিকে। তাহলে আমি কি করবো আপু বলেন? আপনি ওই যে বাংলা মোটর, ওই যে আমাদের যে বিল্ডিং রূপায়ণ টাওয়ার, ওইটার যে টপ ফ্লোর, ওখানে যে রেস্টুরেন্ট, ওখানে বসে আপনি খাওয়া দাওয়া করেন আর কি, বা ওখানে থাকতে পারেন। আমাদের মিটিং 5টা 5:30 পর্যন্ত চলবে। এরপরে এক দুর্নীতির রাজকন্যার কথা বলবো আজ। বাবা দুর্নীতি বিরোধী অভিযানে দায়িত্ব নিলেও মেয়ের বিষয়ে সম্পূর্ণ অন্ধ। চলাফেরা আরব শেখের মেয়েদের মতো। বাবা ডক্টর ইউনূসের আস্থাভাজন হলেও মেয়ের সখ্যতা ছিল দরবেশ বাবার সাথে। দুর্নীতির রাজকন্যা মেহরিন মনসুরের কথা বলবো আজ। পুরো ভিডিওটি দেখার আহ্বান রইল। ছবি দেখলে মনে হয় দুবাইয়ের প্রিন্সেস। আরব শেখের মেয়ের মতো রাজসিক তার চলাফেরা, লাক্সারি জীবনযাপন। তবে আরব শেখ না হলেও বাংলাদেশি এক শেখের মেয়ে তিনি। এই শেখের নাম বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আহসান এইচ মনসুর, আর তার আদরের ঘরের দুলালির নাম মেহরিন মনসুর। যেই আহসান মনসুর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের হারানো অর্থনীতি ফেরানোর দায়িত্ব নিয়েছেন, অথচ তিনি এখন সর্ষের ভিতরের ভূত। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুরকে ঘিরে বাড়ছে সমালোচনা। তিনি ব্রিটেন সহ নানান দেশে বাংলাদেশের পাচার করা অর্থ দিয়ে কেনা সম্পদ এবং অর্থ বাংলাদেশে ফেরানোর দায়িত্ব নিলেও তার তালিকায় নেই তার কন্যা মেহরিন মনসুরের নাম। শুধু সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের সম্পত্তি কেনাবেচা নিয়ে তদন্ত। সেই তদন্তে বেরিয়ে এসেছে 461 জন বাংলাদেশি দুবাইয়ের সম্পত্তির মালিক। তাদের নাম শনাক্ত হলেও নিজ কন্যা মেহরিন সারাহ মনসুরের নাম নেই সেই তালিকায়। গত ডিসেম্বরে বাংলাদেশি টাকায় 450 মিলিয়ন টাকা দিয়ে দুবাইয়ে ফ্ল্যাট কিনেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর কন্যা মেহরিন। অভিযোগ আছে দুবাইতে বসে বড় বড় ব্যবসার ডিল তৈরি করেন এই ইউএস সিটিজেন মেহরিন। বাবার ক্ষমতাকে কাজে লাগিয়ে গত 1 বছরে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে এই মেয়ের।
দুবাইতে শত শত কোটি টাকার ডিল করেন মেয়ে, আর বাংলাদেশে বাবার ইশারায় চলে সকল তদবির। মেহরিনের সামাজিক যোগাযোগ মাধ্যম ঘেঁটে দেখা গেছে বিলাসবহুল জীবনযাপনের খোলামেলা প্রদর্শনী, সানবাদ ছুটি, ফার্স্ট ক্লাস কেবিনে ডিজাইনার পণ্যের সম্ভার আর অভিজাত ভোগবিলাসের অগণিত ছবি। মেহরিনের একটি গলার নেকলেসের দামই বাংলাদেশি টাকায় ৬৫ লক্ষ টাকা। অথচ তার বাবাই এখন দেশের অর্থনীতিকে শৃঙ্খলিত করার দায়িত্বে। বাংলাদেশ যখন ভয়াবহ অর্থনৈতিক সংকটে, মুদ্রাস্ফীতি ঊর্ধ্বমুখী, সুদের হার 12% উপরে, তখন জনগণের প্রশ্ন জাগতে শুরু হয়েছে, আহসান মনসুরের কন্যা এত বিপুল আরামে থাকেন কিভাবে? আর তিনি নিজে যখন 3 তলা কাচ ইস্পাতের ফার্ম হাউসে বিশ্রাম নেন, তখন সাধারণ মানুষ কেন কষ্টে দিন কাটাবে? মেহরিনের বিলাসী জীবন নতুন কিছু নয়। ওয়াশিংটন ডিসির পাশেই বড় হওয়া এই মেয়ে অল্প বয়সেই বিলাসবহুল শিক্ষা, ভ্রমণ আর আভিজাত্য ভোগ করেছেন। বিলাসবহুল বাড়ি রয়েছে আমেরিকা, দুবাই, বাংলাদেশে। ম্যাগাজিনের প্রচ্ছদে ডিজাইনার পোশাকে হাজির হওয়া থেকে শুরু করে নানান অভিজাত পেশায় নিজেকে পরিচিত করার চেষ্টা করেছেন। ব্রিটেনের কোম্পানি হাউজেও সারাহ মেহরিনের উপস্থিতি পাওয়া গেছে। 2020 সালে এভারশিল্ড ইন্টারন্যাশনাল লিমিটেড নামে একটি কোম্পানিতে তিনি ডিরেক্টর ছিলেন। 2022 সালেই প্রথম অ্যাকাউন্ট সাবমিশনের আগেই সেই কোম্পানিটি বন্ধ করে দেওয়া হয়। এখানে সারাহ মেহরিনের পরিচয় বলা হয়েছে রেস্টুরেটর। এরপর ঢাকায় ফিরে তিনি রেস্তোরাঁর ব্যবসায়ও নামেন। যদিও প্রকাশ্যে দাবি করেছিলেন সাশ্রয়ী দামে সবার জন্য মানসম্মত খাবার, বাস্তবে তার রেস্তোরাঁগুলো অভিজাত শ্রেণীর জন্যই তৈরি ছিল। পাশ্চাত্য খাবার আর সুশি পরিবেশনে বিশেষায়িত তার রেস্তোরাঁ। বর্তমানে দুবাইয়ে বসবাসরত মেহরিনকে দেখা যায় ফ্যাশন ইভেন্টে অংশ নিতে, বিলাসবহুল গাড়ি চালাতে কিংবা 1000 পাউন্ড দামের ঘড়ির প্রদর্শন করতে, যার অনেকগুলোই তার বাবার উপহার। তিনি নিজেকে উদ্যোক্তা বললেও সামাজিক মাধ্যমে কোনো সক্রিয় ব্যবসার ইঙ্গিত পাওয়া যায় না। তার প্রতিষ্ঠিত ওয়াচার্স ফাউন্ডেশন, যা দরিদ্র শিশুদের জন্য খাবার, শিক্ষা এবং স্বাস্থ্যসেবা দেওয়ার অঙ্গীকার করেছিল, কয়েক বছর ধরেই তার কার্যক্রম নিষ্ক্রিয়। ফাউন্ডেশনের ফেসবুক পেজ 2023 সালের পর আর আপডেট হয়নি। I advise everybody to please lend a helping hand where they can, wherever they possibly can. ওয়েবসাইট যেটা ছিল সেটা এখন ওপেন মার্কেটে, কিন্তু একই সময়ে মেহরিন তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিতই শেয়ার করেছেন তার বিদেশ সফর, ক্রিপ্টোকারেন্সির অনুষ্ঠানে উপস্থিতি বা ঢাকার বিলাসবহুল বাড়ির সাজসজ্জার ছবি। গুলশানের হর্স অ্যান্ড হর্স রেস্তোরাঁয় অভিযান চালিয়ে বিদেশি মদ জব্দ করা হয় 2020 সালে। অভিযোগ উঠে তার বাবা আহসান মনসুর তখন দরবেশ বাবা খ্যাত সালমান এফ রহমানের সহায়তা এবং সুপারিশে সেই মামলা চাপা দেন। গুলশান থানায় সেই মামলা আজও চাপা পড়ে আছে। সালমান এফ রহমান গোয়েন্দা প্রভাব খাটিয়ে মামলাটি থেকে নাম বাদ দেন মেহরিনের। প্রশ্ন উঠছে, কেন দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম মেহরিন সারা মনসুরের আন্তর্জাতিক বিলাসী জীবনযাপনের বিষয়টি এড়িয়ে যাচ্ছে? অন্তর্বর্তীকালীন সরকারের কি চাপ দিয়েছে? কারণ দেশের অর্থনীতির হালচাল যখন শোচনীয়, তখন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কন্যার এমন বিলাসিতা সরকারের জন্য ভালো বার্তা নয়। আসম মাসুম, রানা টিভি, লন্ডন। ধরো না, কেউ ধরো না। এই জায়গায় কোনো কিছু কারো সার্বজনীন আমাদের যেগুলা বুঝতে পারছি ওগুলো সংরক্ষণ করতে বেশিক্ষণ যায় না, বেশি দূরে যায় না।
এটার পিছনে যে আমরা ছিলাম এটা গোয়েন্দারা জানতো, সরকার জানতো, তো সেই কারণে তো আমাদেরকে ব্যান করে দিয়েছে, টিভিকে ব্যান করেছে, আর কোনো দরকার তো করে নাই। কোটা সংস্কার আন্দোলন দমনে কঠোর হয়েছিল আওয়ামী লীগ। সে সময় বারবার বলা হচ্ছিল বিএনপি জামায়াতের কথা। এদিকে জামায়াতে ইসলামী দাবি করছে যে তারাই আন্দোলনের মূল ভূমিকায় ছিলেন। আমরা মৌলিক ভূমিকা পালন করেছি এবং খুবই সচেতন ছিলাম এটা যে জামাত শিবিরের একটা আন্দোলন এটার জন্য প্রকাশিত না হয়। আমরা চেয়েছি এটা একটা সার্বজনীন রূপ দেওয়ার জন্য। যখন এটা প্রকাশ হতো যেটা ছাত্র শিবিরের মাধ্যমে জামাতেরই আন্দোলনের নেতৃত্বে আছে, তখন অনেক লোকদেরই হয়তো বা এক ধরনের রিজার্ভেশন তৈরি হইতো, যেমন বামদের ভিতরে বা যারা জামাতকে পছন্দ করে না। সেজন্য আমরা এই কষ্টটা নিয়েছিলাম যাতে সকল শ্রেণীর মানুষের পার্টিসিপেশন এটা এখানে নিশ্চিত হয়। আমাকে পড়াশোনা করছে সব We don't shoot at the civilian. It's not in our culture. We wanted that things should happen very peacefully, the peaceful transition, less of bloodshed, less of chaos and confusion. দেখতে পাচ্ছি একে একে কিন্তু সর্বোচ্চ চেষ্টা কিন্তু তারা করে যাচ্ছেন। আপনি জানেন এই দেশে আমরা কারা? আমরা ইসলাম প্রিয় জনতা। আমরা চাই না প্রথম আলো। আমরা খুব সিম্পল কথা, আমি আপনাকে, আপনি যদি মনে করেন থ্রেট করছি তো ইটস ওকে, আমি থ্রেট পর্যন্ত প্রধান উপদেষ্টা পর্যন্ত প্রয়োজনে পৌঁছে দিব। এই থ্রেটটা সেটা হচ্ছে বাঙালি মুসলমান যদি না চাই তাহলে হিন্দু আধিপত্যবাদী এই প্রথম আলো কিংবা ডেইলি স্টার, দিল্লি স্টার কোনোটাই ইনশাআল্লাহ বাংলার মাটিতে থাকবে না। খুব সিম্পল কথা। এখানে সংবাদপত্রের স্বাধীনতা, এখানে বাক স্বাধীনতা, এইসব কথাবার্তা আমরা কোনো কিছুই শুনবো না। আমরা সেই জনতা যারা কি করেছি 5 আগস্টে 71-এর জনতা পুড়িয়ে দিয়েছে। আমরা সেই জনতা
যারা কি করেছি 5 আগস্টে 71-এর জনতাকে পুড়িয়ে দিয়েছে। আমি জানি আপনারা সকাল অত্যাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ ও একমাত্র সরকারি চক্ষু হাসপাতাল জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল। 13 দিন ধরে বন্ধ হাসপাতালটির চিকিৎসা সেবা কার্যক্রম। সেখানে অবস্থান করছে শুধু জুলাই আন্দোলনের কিছু আহত। তাদের নিয়মিত খাবার সরবরাহ করছে অন্তর্বর্তী সরকার। এতে 600 কোটি টাকার এই হাসপাতালটি এখন কার্যত আবাসিক হোটেল হিসেবে ব্যবহৃত হচ্ছে। গত
গত 28 মে নিছক ভুল বোঝাবুঝি থেকে হাসপাতালটির চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের পিটিয়ে তাড়িয়ে দেন জুলাই আন্দোলনের আহতরা। এরপর থেকে নিরাপত্তা শঙ্কায় আর কেউ হাসপাতালে আসছেন না, হাসপাতালের সব সেবাও বন্ধ। যখন আমাদের টিম এখানে আসে তখন দেখে যে এখানে কোনো শৃঙ্খলার পরিবেশ নেই। কে যে কাকে মারছে, কে যে কোন পক্ষ, নোবডি নোস। প্রথমত তারেক জিয়ার 31 দফা দাবি আজকের এই দিনে আমরা ঐক্যবদ্ধ হয়ে ওয়াদা করছি যে আমরা বাস্তবায়ন করবই করব। এবং ওনারা বিভিন্নভাবে মারধর করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর অফিস যেন এক টর্চার সেল। ব্যবসায়ীকে ধরে এনে নির্যাতন করে ব্ল্যাঙ্ক চেক ও স্টাম্পে স্বাক্ষর করিয়ে নিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক সাদমান ও শাওন। সঙ্গে আছেন শাহালী থানার সদস্য সচিব পারভেজ সহ 8 থেকে 10 জন। টর্চার করতেছে। কি করছে? মারছে, মানে ইচ্ছা মতো মারছে। আপনি কি বলে থাপ্পড় মারছে, জানি কত কাছে বলে কে মারছে, কে থাপ্পড়টা মারছে, কে থাপ্পড়টা মারছে, কে মানে উনি একটা খুব জোরে বাড়ি দিছে, আমার এখানে ভেঙে গেছে। এ চক্রের অধিকাংশ সদস্যই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ছোট ভাই পরিচয়ে দাপিয়ে বেড়ান মিরপুর জুড়ে। নাহিদ ইসলামের সঙ্গে তোলা একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ ও বিভিন্ন দপ্তরে কর্মকর্তাদের দেখিয়ে করেন প্রভাব বিস্তার। এমন একাধিক ভিডিও ফুটেজ আসে দেশ টিভির হাতে। অভিযোগের সত্যতা যাচাইয়ে মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে দেশ টিভি টিম। ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি, তবে জানান নাহিদ ইসলামের সঙ্গে ঘনিষ্ঠ ছবি দেখিয়ে তার ছোট ভাই দাবি করে বদলি সহ বিভিন্ন বিষয়ে চাপ প্রয়োগ করেন তারা। আমাদের এনসিপি যে বর্তমান আহ্বায়ক, ওনার ছোট ভাই প্রথমে এটা করেছে, ওনার সাথে ছবিও আছে, প্রোফাইল পিকচার। তো তিনি আমাকে বিয়ে করেছেন, নিজের পরিচয়টাকে খুব বেশি মাত্রায় প্রকাশ করে বদলের জন্য অনেকটা চাপ প্রয়োগ করেছে। এটি সূত্রে যেটা ছিল সেটা হলো যে ভয় দেখানোর চেষ্টা। শুধু দপ্তর নয়, তাদের ত্রাসের রাজত্ব যেন মিরপুর জুড়ে। বাদ পড়ছে না বসত বাড়িও। কদিন আগে শুধু হামলা নয়, লুটপাটও চালায় এরা, যার বিচার চাওয়া তো দূরে থাক, সে ঘটনা মনে করতেই ভয়ে আটকে ওঠেন ভুক্তভোগীরা। আমরা মেন্টালি ওই স্টেটে নাই ভাই, আমাদের বাচ্চারা শেষ হয়ে যাবে। বাচ্চাগুলো এখনো ট্রমাটাইজ হয়ে ঘুমাইতে পারে না। ওই দিনের রেকর্ডটা শুনে বিশ্বাস করছেন না তো, ওরা এই জাস্ট জানবে আমাদের বাসার সামনে সব নিয়ে হাজির। আপনারা তো দুজনের নাম দিচ্ছেন না, অসংখ্য, কয়টার নাম বলবো? এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতাদের সম্পর্কে জানতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের মুখোমুখি হতে চাই আমরা। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। বলেন এদের কর্মকাণ্ড সম্পর্কে কিছুই জানেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি করেন তিনি। বিষয়টি নিয়ে কথা বলতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে পাওয়া যায়নি কাউকে। ফোন কলও রিসিভ করেননি মুখপাত্র উমামা ফাতিমা, দেননি মুঠোফোনে পাঠানো খুদে বার্তার জবাবও। তাহলে নাহিদ ইসলামের সঙ্গে তোলা ছবি পুঁজি করেই কি মিরপুরে ত্রাসের রাজত্ব গড়ে তুলেছেন সাদমান শাওনরা? জানতে তাদের মুখোমুখি আমরা। তাদের দাবি কারো পরিচয়ে প্রভাব বিস্তার করেননি। আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ থাকার অপরাধে হামলা ও ধরে এনে পিটিয়েছেন তারা। আওয়ামী লীগের কিছু তার সাথে মানে যোগাযোগে তথ্য প্রচারের পাওয়া গেছে, ওটা নিয়ে একজন হচ্ছে আমাদের একজন শাহালী, সে হচ্ছে তাকে একটা আঘাত করে বসছে পিঠে। নাহিদ বলেন বা অন্য যারা আছেন, আমরা কিন্তু সবাই একই সেশনের, আমি 2016-17 সেশনের, ওরা হচ্ছে 2016। সেখানে বন্ধুর পরিচয় ব্যবহার করে কোনো ধরনের বাড়তি ফায়দা নেওয়া, এটা আসলে কোনোভাবে আমাদের মোটিভের সাথে যায় না। অথচ বর্তমানে বৈষম্য বিরোধী আন্দোলনের এ নেতাদের অসংখ্য ছবি ভিডিও প্রমাণ করে আওয়ামী লীগের স্থানীয় নেতা থেকে শুরু করে শীর্ষ নেতাদের আস্থাভাজন ছিলেন এই সাদমান শাওনরাই। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। কোনো দল নিয়ে আসা তার কোনো মাথা ব্যথা ছিল না। আমি এটা সঠিক বিচার চাই। আজকে তো সারাদিন ভাই আমি রান্না করছি না।
টাকা দিলে ব্যক্তিগত শত্রুকে জুলাই আন্দোলনের হত্যা মামলার আসামি করা যায়, আবার আসামির তালিকা থেকে নাম বাদ দিতেও নেওয়া হয় টাকা। মামলা বাণিজ্য চলছে। ভাইকে আন্দোলনে শহীদ দেখিয়ে একজন নিচ্ছেন লাখ লাখ টাকার অনুদান, অথচ ভাইয়ের হত্যার বিচার চেয়ে মামলা করতে বলায় পালিয়ে গেলেন থানা থেকে। এরপর হবিগঞ্জ থেকে কুমিল্লা এনে মামলা করতে বাধ্য করা হয়। 10 মাস পর হঠাৎ করে কেন মামলা করেছেন, আগে কেন করেননি? এবার কবর থেকে মৃতদেহ তোলার কথা শুনে নিহতের ভাই আসামিদের সাথে সমঝোতা করতে অনুরোধ শুরু করে। প্রতারণা ধরা পড়ায় দিশেহারা অবস্থা তার। হবিগঞ্জের লাখাই উপজেলার